রাখি রান্নাঘরে রান্না করছিল, তখনই তার ছোট বোন রিমঝিম সেখানে চলে আসে। রাখির থেকে রিমঝিম ছিল মিশুকে স্বভাবের, তাই রাখির শাশুড়ি রিমঝিমকে খুব পছন্দ করত। তাই রিমঝিম এলেই তার প্রশংসা করতে শুরু করে দিত। নমস্কার কাকিমা, আবার চলে এলাম। শাশুড়ির ওষুধ আনতে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে আর রাখিদির সাথে দেখা করে যাই। তো ভালোই করেছো, তোমার সাথে দেখা করলে আমাদেরও ভালো লাগে, আর তুমি এলে তো আমাদের মনটাও ভালো হয়ে যায়। তোমার এই বোতলে কি আছে গো? কাকিমা, এটা একটা শ্যাম্পু। মেডিকেল শপে ছেলেটা বলছিল এই শ্যাম্পু ইউজ করলে চুল ঘন, কালো আর লম্বা হবে। আরে মা, তোমার চুল তো এমনিতেই সুন্দর, এমনিতেই তো ঘন, কালো, লম্বা তোমার চুল। তোমার আর শ্যাম্পুর কি দরকার? তুমি তো এমনিতেই সৌভাগ্যশালী, কারণ তোমার এত সুন্দর চুল। আর কপাল পোড়া হলাম আমরা। তোমার বোন বিয়ের সময় চুলে কি এমন লাগিয়েছিল যে যার ফলে একেবারে ন্যাড়াই হয়ে গেল। এটা তো আমাদের বিবেক যে আমরা বিয়েতে না বলিনি, কিন্তু অন্য কেউ হলে ন্যাড়া বউকে কেউ নিত না। কোথাও গেলে যাই হোক উইক পড়ে যায়, কিন্তু গরমের সময় তো ন্যাড়া মাথা নিয়েই ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। রাখি নিজের শাশুড়ির কথা শুনছিল ও রেগে গিয়ে বাইরে চলে এলো। মা, তোমার তো সবার সামনে আমাকে অপমান না করলে হয় না। হাজারবার বলেছি তো যে আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে শ্যাম্পুটা ডুপ্লিকেট ছিল, তাহলে আমি কখনোই লাগাতাম না। আমার চুল হালকা ছিল, সেজন্যই আমি শ্যাম্পুটা লাগিয়েছিলাম যাতে চুলটা সুন্দর লাগে। কিন্তু শ্যাম্পুটা আমার চুলে স্যুট করলো না, তাই আমি ন্যাড়া হয়ে গেলাম। এতে আমার কোথায় দোষ? আর সবার সামনে তুমি শুধু আমাকে ন্যাড়া ন্যাড়া বলে অপমানই করতে থাকো। রাখিদি, আমি কিন্তু সবার মধ্যে পড়ি না। আমি কিন্তু তোমার ছোট বোন। রিমঝিম, তুইও কিন্তু কম যাস না। তুই ইচ্ছা করে বারে বারে আমার বাড়িতে আসিস যাতে আমার সংসারটা ভেঙে যায়, আর আমার শাশুড়ি তোর লম্বা চুলের প্রশংসা করে। বৌমা, তুমি নিজের ছোট বোনের সাথে কিভাবে কথা বলছো? একটু বাড়াবাড়ি হচ্ছে না? আর আপনি যে আমার এত অপমান করছিলেন, ওটা বেশি বাড়াবাড়ি নয়? দিদি, আমার যদি তোর বাড়িতে আসলে তোর অসুবিধা হয়, তাহলে আমি আর কোনোদিন আসবো না। নমস্কার কাকিমা, আমি আসছি। রিমঝিমের চোখে জল এসে যায় আর ও তখনই সেখান থেকে চলে যায়। তারপর বেশ কিছুদিন রিমঝিম আর রাখিদের বাড়িতে যায় না। কিছুদিন পরে রিমঝিমের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল, তাই সে রাখি আর তার শ্বশুরবাড়ির লোককেও নিমন্ত্রণ করেছিল। রাখিদি, কেমন আছো? কাকিমা, কেমন আছেন? কেমন আছিস রিমঝিম? আমি সেদিনকে রেগে গিয়ে কি না কি বলেছিলাম, তুই তো একেবারে আমাদের বাড়িতে আসাই বন্ধ করে দিলি। হ্যাঁ মা, বনে বনে তো ঝগড়া হতেই পারে, তাই বলে কি যাওয়া আসা বন্ধ করে দেবে? ভালোই হলো তুমি এলে। আমি ভালো আছি। কালকে আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, তাই আপনাদের সবাইকে কালকে যেতে হবে। আরে হ্যাঁ, আমরা সবাই যাব। এই বাহানায় সত্যনারায়ণ পুজোয় বসে আমাদেরও অনেক পুণ্যি হবে। আর এরপর রিমঝিম নিজের বাড়িতে চলে যায়, আর পরের দিন রাখি তার শাশুড়িকে নিয়ে রিমঝিমের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কিন্তু ওখানে আসা অতিথিরা রাখিকে নিয়ে মজা করতে থাকে। এক বোনের চুল কত সুন্দর, লম্বা, ঘন, কালো, আর আরেক বোন ন্যাড়া। জানি না বাবা এর কি করে বিয়ে হলো। কালে কালে আর কত কি না দেখব। হ্যাঁ গো দিদি, যা বললে। রিমঝিমের মন পুজোর দিকে ছিল, তাই সে মহিলাদের কোনো কথাই শোনেনি। কিন্তু রাখি সব শুনে রেগে লাল হয়ে গেল, আর রেগে বাড়িতে এসে চুপ করে নিজের ঘরে চলে গেল। এই রিমঝিম নিজেকে কি ভাবে? ও আমার ছোট বোন, কিন্তু সবাই শুধু ওরই তারিফ করে। হ্যাঁ মা, বলো, আবার তুমি এখন কেন ফোন করলে? কি রে রাখি, কি ব্যাপার মা? রিমঝিম বলছিল তুই যে কিছু না বলেই চলে এসছিস। ভাবলাম তোর সাথে একটু কথা বলবো, আর তুই চলে গেলি। মা, তুমি তোমার লম্বা চুলালা ছোট মেয়ের কাছে বসো না। আমার মতো ন্যাড়া মেয়ের পাশে বসতে হবে না। আমার কথা বলতে ভাল লাগছে না, রাখো তো ফোন। এই বলে রাখি মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলল। আমি রিমঝিমের লম্বা চুল একেবারে শেষ করে দেব। মানছিও আমার ছোট বোন, কিন্তু আমি আর ওর সুখ দেখতে পাচ্ছি না। আজকেই আমি ন্যাড়া হওয়ার ওষুধ এনে রিমঝিমের চুলে ছড়িয়ে দেব। কথায় আছে, হিংসা মানুষের মতিভ্রম করে দেয়, আর তখন মানুষ নিজের লোকের ক্ষতি করতেও একদমই পিছপা হয় না। আর এমনটাই রাখি করেছিল। রাখি বাজার থেকে এমন একটা ওষুধ কিনল যেটা লাগালে সমস্ত চুল ন্যাড়া হয়ে যাবে। এরপর রাখি একটা বাহানা করে রিমঝিমের ঘরে যায় যাতে ওর চুলে ওই ওষুধটা ছড়াতে পারে। কিন্তু রিমঝিমের বাড়িতে গিয়ে রাখি তার নিজের ভুলটা বুঝতে পারল। আরে রাখি দিদি, তুমি? ভালোই হয়েছে তুমি এসেছো, আমি এখনই তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। ইনি হলেন ডাক্তার ঋতু। ইনি খুব বড় একজন হেয়ার স্পেশালিস্ট। ইনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেন। ম্যাডাম, ইনি রাখিদি, যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম।
এরপর ডাক্তার ম্যাডাম রাখির সাথে কিছুক্ষণ কথা বলল এবং সব ব্যাপারটা বুঝতে পারলেন। আপনি সত্যি বলছেন ম্যাডাম? আমার মাথায় আবার চুল উঠবে? আমাকে আর কেউ ন্যাড়া বলতে পারবে না তো? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না। আমি এরকম অনেক লোকের ট্রিটমেন্ট করে তাদের চুল ফিরিয়ে দিয়েছি। আমি সব রকমভাবে চেষ্টা করব যাতে আপনার চুল আবার ফিরে আসে। রাখির মনে মনে খুব অনুশোচনা হচ্ছিল। কোথায় ও নিজের ছোট বোনের সুন্দর চুল নষ্ট করার চেষ্টা করছিল, আর ওর সেই ছোট বোনই ভাবছিল যে কিভাবে তার দিদির চুল আবার ফিরিয়ে দেওয়া যায়। কিছুদিন পর রাখির হেয়ার ট্রিটমেন্ট কমপ্লিট হলে ওর মাথায় চুল ফিরে আসে, আর এইভাবেই ওর জীবন থেকে ন্যাড়া শব্দটা একেবারেই চলে গেল। রাখির চুল দেখে সবাই খুব খুশি হলো, আর রাখির চুলও রিমঝিমের মতোই লম্বা, কালো আর ঘন হয়ে উঠল, আর রাখির মন থেকে রিমঝিমের জন্য সমস্ত ঘৃণা মুছে গেল। রামপুর গ্রামে কমল আর মদন নামে দুই ভাই থাকত। দুজনে একই পরিবারের হলেও দুজনের স্বভাব সম্পূর্ণ আলাদা ছিল, আর দুজনের আচার আচরণও একে অপরের থেকে আলাদা ছিল। কমলের গায়ের রং খুব ফর্সা ছিল, আর সে খুব স্মার্টও ছিল, তাই ওর খুব অহংকার ছিল। আর অন্যদিকে মদনের গায়ের রং খুব কালো ছিল, কিন্তু সে খুব সহৃদয় এবং ভালো মানুষ ছিল। দুজনেই মাকে খুব ভালোবাসত। আর এখন দুজনেরই বিয়ের বয়স হয়ে গেল। একদিন ওদের মা ওদের বিয়ের কথা ভাবতে লাগল, তাই মা ওদের দুই ভাইকে ডেকে পাঠালো আর বলল, কমল, মদন, তোমরা এখন বড় হয়ে গেছো বাবা। আমার মনে হয় এবার তোমাদের বিয়ে করা দরকার, আর আমি পাত্রীও খুঁজে ফেলেছি। মা, আমার তো আমার মতো ফর্সা আর সুন্দর মেয়েই চাই, বুঝলে? নিশ্চয়ই, আমি আমার সুন্দর ছেলের জন্য সুন্দর বৌমাই আনবো। মা, তুমি যা ভালো বুঝবে সেটাই করো। তুমি আমার জন্য যেরকম মেয়ে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা মা, আমার অফিসে দেরি হচ্ছে, আমি যাচ্ছি। এইটুকু বলে কমল আর মদন যে যার কাজে বেরিয়ে গেল। আর কিছুদিন পরে সুষমা নিজের দুই ছেলের বিয়ে দিয়ে দিল। কমলের স্ত্রী অঞ্জলি সুন্দর এবং ধনী ছিল, সেখানে মদনের স্ত্রী রিনি কালো এবং ভদ্রসভ্য ছিল। কিন্তু সুষমার কেবল ফর্সা ও সুন্দরীদেরই পছন্দ ছিল, তাই সুষমা অঞ্জলি বৌমার সাথে খুব ভালোভাবে কথা বলতো। কিন্তু রিনিকে সে ঘৃণা করত, কারণ রিনি কালো ছিল। একদিন অঞ্জলি রিনিকে বলল, রিনি, ঘরের সব কাজগুলো করে রেখো, আমি একটু পার্লার যাচ্ছি। আমার স্কিনটা খুব ডাল হয়ে গেছে, তাই আমি চাই না যে আমার সৌন্দর্যে যেন এর কোনো প্রভাব পড়ে। আর তুমি তো কালো, তোমার আর এতে কি যাবে আসবে? কিন্তু তাই বলে আমি তো আর আমার স্কিন খারাপ হতে দিতে পারি না। ঠিক আছে দিদি, তুমি যাও, আমি সব কাজ করে নেব। অঞ্জলি ওইটুকু বলেই ওখান থেকে চলে গেল, আর রিনি ঘরের সব কাজ করতে লাগলো। তখনই রিনির শাশুড়ি রিনিকে ডেকে বলল, আরে রিনি, আজ কি খাবার আসবে, নাকি সারাদিন উপোস করেই থাকতে হবে? হ্যাঁ মা, এক্ষুনি আনছি। একটু পরেই রিনি সবার জন্য খাবার নিয়ে এলো। তারপর সুষমা মুখে খাবার দিয়েই চিৎকার করতে লাগলো, ছি 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 ছি, আরে কি বাজে খাবার বানিয়েছ তুমি, এটা খেয়ে যে আমার খিদেটাই মরে গেল। কি হলো মা, আপনি এরম কেন বলছেন? এমন করে বলবো না তো কি করে বলবো? খাবারে নুন আর লঙ্কা পোড়া, এমন খাবার তো আমি পাড়ার কুকুরদেরও দেই না। যা যা, নিয়ে যায় সব, রাস্তার কুকুরদেরকে গিয়ে খাওয়া এগুলো। বেচারি রিনি শাশুড়ির বকাঝকা শুনে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। তারপর আবার দ্বিতীয়বার খাবার বানিয়ে শাশুড়িকে খেতে দিল। তারপর বাড়ির সমস্ত কাজ সেরে নিজের ঘরে গিয়ে বসল। সন্ধেবেলা যখন মদন বাড়ি ফিরল, তখন সে রিনিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল, আরে রিনি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কিছু না মদন, শুধু মা বাবার কথা খুব মনে পড়ছিল। আরে এতে কান্নার কি হলো? যদি তোমার ওনাদের কথা মনে পড়ে তাহলে ওনাদের সাথে দেখা করে এসো। আমি যদি মা বাবার কাছে চলে যাই তাহলে এই ঘর কে সামলাবে? তুমি চিন্তা করো না রিনি, বৌদি আছে না, 2-3 দিনের জন্য বাড়ি ঠিক সামলে নেবে। রিনি আর মদন নিজেদের মধ্যে কথা বলছিল, সেগুলো অঞ্জলি শুনে নিয়েছিল, আর ঘরে চিৎকার চেঁচামেচি শুরু করলো, আর চিৎকার করে ঘরের সবাইকে ডাকতে লাগলো, মা, কমল, তোমরা কোথায়? আমি আর এই বাড়িতে থাকতে পারছি না, অনেক হয়েছে। অঞ্জলির চিৎকার শুনে বাড়ির সবাই হল ঘরে এসে উপস্থিত হলো এবং সুষমা জিজ্ঞেস করলো, আরে আমার সোনা বৌমা,
কি হয়েছে? চিৎকার করছো কেন? দেখুন না মা, ঠাকুরপো নিজের হিরোইনকে বলছে যে তুমি বাপের বাড়ি চলে যাও, আর ঘরের সব কাজ চাকরানির মতো নাকি আমি করব। আমাকে যেন এখানে চাকর বানিয়ে নিয়ে এসছে। আরে অঞ্জলি বৌদি, তুমি মিথ্যে কেন বলছো? আমি তো তোমায় এমন কিছুই বলিনি। থামো 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 ঠাকুরপো, অনেক হয়েছে। শোনো কমল, আমি কিন্তু আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওভাবে বলো না বৌমা, ও তো বোকাই। যবে থেকে আর ওই কালী পেতনি জুটেছে তবে থেকে তোর মাথাটাই গেছে। বাড়িতে প্রচুর ঝগড়াঝাটি হয়ে গেল। সুষমা অনেক কাকুতি মিনতি করে অঞ্জলি বৌমার যাওয়া আটকালো, আর সবাই যে যার ঘরে চলে গেল। প্রতিদিনই সুষমা আর অঞ্জলির অত্যাচার রিনির ওপর বাড়তেই থাকলো। ঘরের সমস্ত কাজ করার পরেও সুষমা আর অঞ্জলি রিনিকে মারধর করত। অনেক দিন কেটে গেল। সুষমার দুজন বউই অন্তঃসত্ত্বা হলো। একদিন সুষমা বাজার যাচ্ছিল, এই সময় রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেই অ্যাক্সিডেন্টে সুষমার একটা পা ভেঙে গেল। সেই জন্য সে আর চলাফেরা করতে পারত না। একদিন মাঝরাতে যখন ওর খুব জলতেষ্টা পেয়েছিল, তখন সে অঞ্জলিকে ডাকলো। অঞ্জলি মা, এক গ্লাস জল দাও, খুব তেষ্টা পেয়েছে। এত রাতেও বুড়ির শান্তি নেই, যখন দেখো কিছু না কিছু চেয়েই চলেছে। মাথা খারাপ করে দিয়েছে। জানি না বাবা কি করে রিনি এসব সহ্য করে। ওর জায়গায় আমি থাকলে কবে তোকে লাথি মেরে তাড়িয়ে দিতাম। অঞ্জলির মুখে এইসব কথা শুনে সুষমা বড্ড আঘাত পেল। আর অন্যদিকে সুষমার ডাক শুনে রিনি ওর জন্য জল নিয়ে এলো আর শাশুড়িকে জল খাওয়ালো। রিনি তার এত সেবা করছে দেখে সুষমার নিজের ওপর খুব রাগ হলো, আর সে কাঁদতে কাঁদতে রিনিকে বলল, রিনি বৌমা, আমায় ক্ষমা করে দিও। আমি শুধু তোমার কালো রঙের জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু আমি তোমার ভেতরের সৌন্দর্যটা দেখতেই পাইনি। আমায় তুমি ক্ষমা করে দিও। আরে মা, কি করছেন আপনি? আপনি আমাদের মা। মা কখনো বাচ্চার কাছে হাত জোর করে ক্ষমা চায় বুঝি? মায়ের হাত শুধু আশীর্বাদ দেওয়ার জন্য হয়। রিনি নিজের শাশুড়িকে ক্ষমা করে দিল, আর ওরা খুব শান্তিতে একসাথে থাকতে লাগলো। এইসব অঞ্জলি কিছুতেই বরদাস্ত করতে পারল না, এবং সে তার স্বামীর সঙ্গে ওই বাড়ি ছেড়ে চলে গেল। এরপর ওরা তিনজন ওই বাড়িতে খুব আনন্দে কাটাতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।